গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন, যে কথাটিকে ব্যাখ্যা করা যেতে পারে যে এক ধরনের শক্ত। তিনি বলেছেন শেখ হাসিনা যেন চুপ থাকেন। বাংলা সংবাদপত্রে যখন এই সংবাদ প্রকাশিত হয় তখন মনে হতে পারে যে তিনি হয় ধমকের সুরে কথা বলেছেন বা শক্ত করে কথা বলেছেন অথবা এক ধরনের নির্দেশনা দিয়েছেন। ইংরেজিতে সেরকমটি মনে হবে না। ইংরেজিতে তিনি বলেছেন পিটিআই এর সঙ্গে যে শি শুড বি কোয়েট। শি শুড বি কোয়েটের ব্যাখ্যা এই যে শেখ হাসিনা ভারতে থেকে যদি কোয়েট না থাকেন তার একটি প্রতিক্রিয়া বর্তমান সরকারকে বহন করতে হয় বা মুখোমুখি হতে হয়, যেটি আসলে খুব যে কমফোর্টেবল তা বলা যাবে না। সে কারণেই তিনি এই কথাটি বলেছেন। তিনি এই কথাটি বলেছেন পরোক্ষ যে হুমকি এর পেছনে আছে তা হচ্ছে তিনি যদি চুপ থাকেন তাহলে এই সরকারও তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে থাকবেন, তার ব্যাপারটিকে সামনে আনবেন না। তিনি যদি চুপ না থাকেন তাহলে তিনি যা ইঙ্গিত করেছেন তার অর্থ হচ্ছে যে তার বিচারের ব্যবস্থাটিকে সামনে আনবেন, যেটা প্রস্তাব রয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করবে, যেহেতু অনেকগুলো বিষয় আছে। সেই জায়গাটাই ইনি প্রধান উপদেষ্টা ইঙ্গিত করেছেন যদি শেখ হাসিনা চুপ থাকে তাহলে সেটা সকলের জন্য ভালো। আমিও মনে করি যে এটি এক ধরনের ভালো প্রস্তাব, যে শেখ হাসিনাকে প্রত্যক্ষ একটি নির্দেশনা দিয়েছেন তার এখন কি করা উচিত। এবং এটি সত্য যে যদি কার্যত এর ভিত্তিতে দুটো পক্ষ, আমি দুটো পক্ষ বলছি, আওয়ামী লীগও বলছি না, সাবেক সরকারও বলছি না, দুটো পক্ষ বললে বোঝা যাবে যে বর্তমান সরকার পক্ষ এবং সাবেক সরকার পক্ষের মধ্যে যদি একটি যোগাযোগ প্রতিষ্ঠিত হয় সেটি আসলে রাষ্ট্রের জন্য ভালো। সে যোগাযোগের ভিত্তিতে তারা যদি কাজ করেন সমঝোতার ভিত্তিতে, এমনকি বিরোধিতাটাও, তবে তো উপকৃত হয়। সারা পৃথিবীতে এর একটি নিয়ম আছে যে এটি হতে পারে। সরকারের মেয়াদ সম্পর্কে গতকাল একজন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে এই সরকারের মেয়াদের ব্যাপারে কোনো সুনির্ধারিত নির্দেশনা নেই, কারণ এই সরকার তত্ত্বাবধায়ক সরকারও নয় অথবা বিশেষ উদ্দেশ্যেও গঠিত কোনো সরকার নাই। আমি মনে করি যে তার এই পয়েন্টটি যৌক্তিক। তিনি এও বলেছেন যে এই সরকার গঠিত হয়েছে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, এবং গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে সে কারণ হচ্ছে যে জনগণের প্রত্যাশা থাকে বা জনগণের প্রত্যাশা ছিল, এবং অনেক প্রত্যাশার ভেতরে বিরোধিতা থেকেই প্রত্যাশাগুলো তৈরি হয়েছে। তার ভিত্তিতে তারা মনে করেন যে সেই সংস্কার যতক্ষণে না হবে ততক্ষণে আসলে এই সরকার থাকতে পারে, এমন একটি নৈতিকতার জায়গা থেকে উপদেষ্টা নাহিদ ইসলাম ইঙ্গিত করেছেন। তা আমরা বুঝতেও পারি যে এখন এরকম একটি মনোভাব আছে। গত পরশু বাংলাদেশের সম্পাদকরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন দেখা করেছেন তখন তাদের মধ্যে আলোচনায় আমরা সংবাদপত্রে দেখতে পাই যে ভালো আলোচনা হয়েছে বলেই সবাই বলেছেন, কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে সম্পাদকরা এমন কথা বলে গেছেন যে 2 বছর বা 3 বছর এটা কোনো ব্যাপার নয়, এই সরকার তা থাকা উচিত, যাবতীয় সংস্কার করেই যেন তারা নির্বাচন দেয়। যদিও সম্পাদকদের পক্ষ থেকে এই কথাটিকে অস্বীকার করা হয়েছে যে তারা এমন কোনো কথা বলেনি, কিন্তু আমরা যে জিনিসের ভেতরে দেখতে পাই তা হচ্ছে এই সরকার অন্তত মনে করে 2 থেকে 3 বছর, এবং তার পেছনে তাদের যুক্তি হচ্ছে যে তারা যে সংস্কারগুলো হলে পরে রাষ্ট্রের ভালো হয়, কল্যাণ হয়, সেগুলো তারা করতে চায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যত দিন যাচ্ছে সরকারের মেয়াদের বিষয়টি দীর্ঘ হচ্ছে। যেভাবে একসময় মনে হতো যে একসময় মনে হতো মানে অন্তত বিএনপির দিক থেকে মনে হচ্ছিল যে তারা ওভারনাইট নির্বাচন চাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না যে সে ধরনের কিছু, অন্তত গত সপ্তাহের পর্যালোচনা করে মনে হয় যে না, ঠিক সহসা নির্বাচনের দিকে দেশ যাচ্ছে না। উপদেষ্টা পরিষদ গতকাল সিদ্ধান্ত নিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে আসলে অভ্যুত্থানের মিউজিয়াম করবে। সেটি ভালো এ কারণে যে সকলেরই যাতে মনে থাকে, এ সরকারেও যাতে মনে থাকে বা এর পরে যে সরকার আসবে তাদেরও যাতে মনে থাকে যে গণ অভ্যুত্থান কেন হয় এবং গণ অভ্যুত্থান হলে কি হয়। সেক্ষেত্রে আমি মনে করি না যে শুধুমাত্র এটা গত সরকারের বিরুদ্ধেই যাবে। এর আগেও যতবার গণ অভ্যুত্থান হয়েছে বা যতবার আমরা স্বৈরাচারের আচরণ দেখেছি সেগুলো নিশ্চয়ই এটার ভেতরে কাভার করবে, আমি ধরে নিচ্ছি। এই অর্থে আমি মনে করি যে একটি মিউজিয়াম থাকা উচিত বাংলাদেশের রাজনৈতিকভাবে যখন একটি অপশক্তিতে পরিণত হয়। আরেকটি বিষয় মনে হচ্ছে না যে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরও যে জামাতের হয়ে
একজন লোক বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রসঙ্গে একটি কথা বলেছে এবং তাতে যে আমরা প্রতিক্রিয়া দেখতে পাই সে ভয়াবহ প্রতিক্রিয়া। আমার মনে হয় না যে কার্যত ওই ব্যক্তির ওই স্টেটমেন্টের সঙ্গে কার্যত ওই দল বা, কিন্তু চেতনাটা ঠিক আছে, চেতনায় তারা এভাবে মনে করে যে তারা তো রাষ্ট্রই চায়নি, যেহেতু তারা রাষ্ট্রই চায়নি ফলে তারা এই রাষ্ট্রের আর কী বা চাইতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটি বাড়াবাড়ি আছে, কিন্তু বাড়াবাড়িটা হচ্ছে সম্ভাবনা। অর্থাৎ কোনো ক্রমে যদি দেখা যায় যে বিএনপি ক্ষমতায়, জামাত ক্ষমতায় এসেছে, তাহলে তো আমরা বুঝতেই পারি যে সম্ভাবনাটা কি হবে। সেই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে বর্তমান সরকারের সচেতন হওয়া উচিত এসব ব্যাপারে এবং তাদের অবস্থান পরিষ্কার করা উচিত যে আসলে কি ধরনের মনোভাব মানুষের পোষণ করা উচিত একটি গণ অভ্যুত্থানের পরে। আরেকটি কথা হচ্ছে যারা প্রতিক্রিয়া দিয়েছে তাদের জন্য আমার কাছে মনে হয় যদি বাক স্বাধীনতাকে আমরা গ্রহণ করি, তাহলে বাক স্বাধীনতার কালে এ ধরনের উদ্ভট অথবা এ ধরনের অনেক কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্যের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। এই জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। বাক স্বাধীনতার অ্যাডভান্টেজ এটা, ডিসঅ্যাডভান্টেজ না, এটা একজন তো বলতেই পারে, কিন্তু তার অর্থই নয়। কিন্তু যখন তিনি বলেন তার একটি ভয় বা ভীতি তৈরি হয় যে এটি আসলে বাস্তবে পরিণত হতে পারে, কারণ এখন নির্বাচন হলে জামাত যদি ক্ষমতায় আসে তবে এটি হয়তো তাদের বাস্তবায়নের একটি পথ তৈরি হবে। তারপরেও আমার মনে হয় না যে আসলে এর সম্ভাবনা আছে।